স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। বাণিজ্যিক সুবিধা বাড়াতে আধুনিক সুবিধা সম্বলিত বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। দুপুরে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা এম সাফওয়াত হোসেন টার্মিনালটির উদ্বোধন করেন। রিপন হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। 41 একর জমির ওপর টার্মিনালটি নির্মাণে মোট ব্যয় হয় 329 কোটি টাকা। অত্যাধুনিক টার্মিনালে রাখা যাবে প্রায় 1,500 ট্রাক। এতে বন্দর এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনের পাশাপাশি প্রসার ঘটবে আমদানি বাণিজ্যে, বাড়বে রাজস্ব আয়। নতুন টার্মিনাল চালু হওয়ায় যানজট নিরসনের পাশাপাশি বাণিজ্যে গতি ফিরবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই আধুনিক ব্যবস্থা হতে এটা তো অবশ্যই উপকার হবে এবং দিনকে দিন ট্রান্সশিপমেন্টের কাজগুলো বাড়বে। হেভি স্টক ইয়ার্ড, একটা ওপেন ইয়ার্ড, বিশেষ করে ট্রাক, ইন্ডিয়ান ট্রাকগুলো অনায়াসে ঢুকতে পারবে। এক্সপোর্ট ইম্পোর্টের যে গতিশীল, যে সরকারের রাজস্ব যে একটা গতিশীল, এই গতিশীলটা আরও বৃদ্ধি পাবে। যানজট এটা দূর হবে, আর পর্যাপ্ত মালামাল এখন থেকে বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবে। আধুনিক সুযোগ সুবিধা থাকায় খুশি বন্দর ব্যবহারকারীরা। টয়লেট আছে, ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সুন্দরভাবে তারা থাকতে পারবে, নিরাপত্তা পাবে। সিরিয়াল অনুযায়ী গাড়িগুলো বন্দরের ভিতরে যাবে, তাহলে আমাদের শৃঙ্খলাটাও থাকলো এবং রোডের যানজট মুক্ত হলো। যত বেশি আনলোড হবে আমাদের শ্রমিকদের তত পারিশ্রমিক বেশি পাবো, এটা আমাদের সুবিধা। দুপুরে উদ্বোধন শেষে টার্মিনালে পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, ফায়ার স্টেশন, ইউটিলিটি ভবন, চালকদের জন্য গোসলখানা, রান্না ও বিশ্রামাগার, সেবা ভবন সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন নৌ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ইমিগ্রেশনে যাত্রীদের হয়রানি দূর করতে কাজ চলছে। টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে যাবে। এখন একটা গাড়ি আসবে, আনলোড করবে, করার পরে হয়তো তাকে যদি সে থাকতে চায় একদিনের পরে সেই ট্রাকটা চলে যাবে। বছরের পর এখানে দিনের পর দিন পরে থাকার কোনো কারণ নেই। গোডাউন থেকে শুরু করে, যাত্রী সামনে থেকে শুরু করে, আপনার বন্দর অফিস থেকে শুরু করে, কাস্টমস থেকে শুরু করে, এভরিথিং উইল বি নিউ। প্রতিদিন ভারত থেকে প্রায় 7 থেকে 8,000 টন পণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে, আর এ থেকে বছরে 5,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে বন্দর কর্তৃপক্ষ। এখন যশোর। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া বাজার নিয়ন্ত্রণে অভ্যন্তরীণভাবে আমন ধান সংগ্রহের পাশাপাশি 1.5 লাখ টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে। সকালে খাদ্য অধিদপ্তরের সমন্বয় সভা শেষে একথা বলেন তিনি। বেসরকারি খাতে 134 জনকে 10,72,000 টন আমদানির অনুমতি দেওয়া হয়েছে। মিল মালিকদের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে সরকার সচেষ্ট বলে জানান উপদেষ্টা। পাশাপাশি চাল আমদানির উপর জিরো ট্যারিফ ও বাম্পার উৎপাদনের কারণে চালের দাম শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলেও জানান উপদেষ্টা। বর্তমানে দেশে চাল, গম সহ 12 লাখ টন খাদ্য মজুত আছে বলে জানানো হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য, খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে, তারা নিশ্চয়ই দেবে, তাদের তো এটা বিক্রি করতে হবে। ঠিক তেমনভাবে আন্তর্জাতিক উৎসের ব্যাপারেও আমরা একইভাবে দেখছি যে যারা এখানে বর্তমানে বেশ উৎসাহ দেখাচ্ছে, সাপ্লায়ার যারা আছে তারা, আমরা টেন্ডার হয়েছে, অলরেডি এলসি খোলা হয়ে গেছে 1.5 লাখ টনের। আরও আমরা ক্রমান্বয়ে এটা চলতে থাকবে। আন্তর্জাতিক উৎস থেকে বর্তমানে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমার ছোটো মিলগুলি ব্যবসা গুটিয়ে ফেলতেছে, আপনার বড় মিলগুলি যারা কয়েক হাজার টন মজুত রাখতে পারে জাতীয়তা হচ্ছে। এই ক্ষেত্রে গিয়ে তারা বার্গেনিং ক্যাপাসিটি তাদের বাড়ছে। এটা কিন্তু প্রযুক্তি আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসছে আর কি। তো সেটা কীভাবে মোকাবেলা করা যায় সেটা আমরা দেখব। চট্টগ্রামে একটি চালের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের 30 টন চাল ও গম জব্দ করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। বুধবার রাতে পাহাড়তলীর হাজি ক্যাম্প এলাকার সেনাবাহিনীর সহায়তায় মেসার্স খাজা ফান্ডারের গুদামে এই অভিযান চালানো হয়। এনএসআই জানায়, খোলা বাজারে বিক্রির কথা থাকলেও প্রতিষ্ঠানটি বস্তাজাত করে বাজারে চাল ও গম বিক্রি করছে, যা আইনগত নয়। পরে গুদামটি তালাবদ্ধ করে দেওয়া হয়। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানটির দাবি, এসব চাল ও গম সরকারি বিভিন্ন সংস্থা থেকে কেনা হয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে কৃষি বিপণন অধিদপ্তর পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান অভিযান পরিচালনাকারীরা।
গণ অভ্যুত্থানের পর যেসব মামলা করা হচ্ছে সেখানে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্দোষ কাউকে মামলায় আসামি করা হলে উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে বরিশালের জেলা পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর নানা সংকট আছে উল্লেখ করে তিনি বলেন, সমস্যা সমাধানের মাধ্যমে তাদেরকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। এছাড়া ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক নির্দোষ লোকেরাই কিন্তু আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন লজনে কেস করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ হবে যে আমি বাহিনী প্রধানদের এদেরও আমি বলছি, যারা এরকম মানে কেস করে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। এখন যারা এরকম করে তাদের এগেনস্টে অ্যাকশন নয়। এই জন্য আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্কুলারও দিয়েছি যে তারা এরকম যারা করে এই কেসগুলি যতটা সম্ভব না নেওয়ার জন্য। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অনেকে এখনো ক্ষতিপূরণ পাননি। ভুল ত্রুটি হয়েছে বলেই আহতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, আমি এটাতে একেবারেই বলবো না যে হয়নি, কারণ হয়তোবা বেশি চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। তাদের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে, যে কারণে তারা রাস্তায় নেমে এসছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত কমিটি এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপির নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটক বন্ধ করে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পরিষদের মূল ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় পিপি পদ থেকে ফ্যাসিবাদের দোসরদের নিয়োগ বাতিলের দাবি জানান নেতাকর্মীরা। আগামী রোববারের মধ্যে নিয়োগ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সিটি কর্পোরেশন চালিয়েছে। নতুন মেয়রের নেতৃত্বে নগরের চকবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় চকবাজার এলাকা ও আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রমে অংশ নেন মেয়র। শুনেন এলাকাবাসীর অভিযোগ। মশার ওষুধ যারা কিনেছে, আমরা কিন্তু এটার ইফিকেসি আমরা দেখছি, কার্যকারিতা আমরা দেখছি। কার্যকারিতা যদি কম হয় তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি। এবং আমরা একটা নতুন ওষুধ বের করেছি, রিচার্জ প্রোডাক্ট, সেটা হচ্ছে মস্কো বান সলিউশন। সেটা আমরা প্রতিটা ওয়ার্ডে দিচ্ছি এডিস মশার লার্ভা সহ অন্য লার্ভা ধ্বংস করার জন্য। গাজীপুরের টিনএজ গ্রুপের পরিচালক আব্দুল হালিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লাবনী আক্তার শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা তদন্ত কর্মকর্তা জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় টিনএজ গ্রুপের পরিচালক আব্দুল হালিমের 10 দিনের রিমান্ড চাওয়া হয়। ওই মামলায় বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে মঙ্গলবার শ্রমিকদের বেতন না দিয়ে অর্থ আত্মসাৎ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধে শ্রমিকদের উস্কানি দিয়ে জননিরাপত্তায় হুমকি ও দুর্ভোগ সৃষ্টির অভিযোগে আটক করা হয় টিনএজ গ্রুপের পরিচালক আব্দুল হালিমকে। পরে বুধবার দুপুরে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এর আগে গত শনিবার সকাল 9টা হতে সোমবার রাত 10টা পর্যন্ত বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টিনএজ গ্রুপের 5টি কারখানার শ্রমিকরা। পরে শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের পাওনা পরিশোধের দায়িত্ব নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ধামরাইয়ের 2 ইট ভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ ও 5 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের দাউটিয়া এলাকার 2টি ইট ভাটায় অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স আমিনা হিপ ব্রিক্সকে 2 লাখ টাকা ও মেসার্স সান ব্রিক্সকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। পরে ইট ভাটাগুলোর স্তূপ করে রাখা ইট ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। এছাড়া ইটিপি বন্ধ রেখে পরিবেশের ক্ষতিকারক উপাদান সরাসরি অপসারণ করায় সুতিপাড়া ইউনিয়নে একটি ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বান্দরবানের রুমার মুনলাই পাড়ার জঙ্গলে কেএনএফ এর আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় একটি AK-47, 2টি দেশীয় বন্দুক সহ 160 রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি
উদ্ধার করা হয়। সকালে সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে কেএনএফের সদস্যরা। গুলি বিনিময়ের এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই আস্তানা থেকে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরাফাত আমিন জানান। চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনব্যাপী অ্যাস্ট্রোবিজ্ঞান মেলা। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা নিজেদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক ডিভাইস এখানে প্রদর্শন করেন। নভ থিয়েটার ঢাকার আয়োজনে এই মেলা শেষ হবে আগামী শনিবার সকালে। মেলায় অংশ নিতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সমবেত হয় নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। মার্স রোভার, রোবট, রকেট মডেল, ড্রোন সহ নানা ডিভাইস প্রদর্শন করে শিক্ষার্থীরা, যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করে সাধারণ মানুষরা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানের সাথে সম্পর্ক তুলে ধরতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। এই মেলায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, টেলিস্কোপের মাধ্যমে আকাশ ও সূর্য দেখার সুযোগ পাবে অংশগ্রহণকারীরা ও দর্শনার্থীরা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করতে হবে youtube.com/c/ekontv।